আজকের যুক্তিবিদ্যা ক্লাসে অনলাইন ক্লাসে তোমাদের উপস্থিতি কামনা করছি সর্বাধিক সংখ্যক। আর আমরা বিগত ক্লাসগুলোতে যুক্তিবিদ্যার প্রথম পত্রের ক্লাসগুলোই যুক্তিবিদ্যার প্রথম পত্র বইয়ে সবগুলো অধ্যায় ক্লাস করেছি। আজ থেকে আমাদের যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র বইয়ের ক্লাসগুলো যথারীতি চলবে। তো আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমি তোমাদেরকে আমার পরিচয় দিচ্ছি আবার প্রতিদিনের মতো। মোহাম্মদ বিন হোসেন মজুমদার, প্রভাষক, দর্শন বিভাগ, ফেনী সরকারি কলেজ, ফেনী। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তোমরা ইতিমধ্যে বোর্ডে দেখতে পাচ্ছ যে যৌক্তিক সংজ্ঞা প্রথম অধ্যায়, যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়। ক্লাসটি বলে রাখি একই সাথে অনার্স দ্বিতীয় বর্ষ দর্শন, অনার্স দ্বিতীয় বর্ষ সাধারণ যুক্তিবিদ্যার দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য। অর্থাৎ একই টপিক, একই সিলেবাস, যৌক্তিক সংজ্ঞা তাদেরও পড়তে হয়। আমরা তাহলে ক্লাস শুরু করে যৌক্তিক সংজ্ঞাটাকে, সংজ্ঞা শব্দটা আমরা বুঝি কোনো কিছুকে ব্যাখ্যা করা, বিশ্লেষণ করা, সুস্পষ্ট করা, এবং যৌক্তিক সংজ্ঞা এটা প্রয়োজন থাকে। যৌক্তিক সংজ্ঞাটা যুক্তিবিদ্যার জন্য খুবই প্রয়োজনীয়, কারণ যুক্তিবিদ্যার পদের অর্থগুলো সুস্পষ্ট করা, সুনির্দিষ্ট করতে হয়। যদি পদের অর্থ সুস্পষ্ট সুনির্দিষ্ট না হয় তাহলে যুক্তিবিদ্যার ক্ষেত্রে সে বৈধ যুক্তি অবৈধ যুক্তি চলে আসবে, ভুল অনুমান আসবে, এবং যুক্তিবিদ্যার যে বিধিনিষেধ নিয়ম কানুনগুলো লঙ্ঘিত হবে। এজন্য সংজ্ঞার ক্ষেত্রে যুক্তিবিদ্যার প্রত্যেকটি পদের অর্থ সুস্পষ্ট করতে হয়, সুনির্দিষ্ট করতে হয়, ব্যাপ্তকতা পরিহার করতে হয়, অস্পষ্টতা দূর করতে হয় যুক্তিবিদ্যা বৈধ যুক্তি পাওয়ার জন্য। আর সেজন্য যৌক্তিক সংজ্ঞা যুক্তিবিদ্যা খুবই গুরুত্বপূর্ণ। আর যে কথাগুলো বললাম, যুক্তিবিদ্যার যুক্তি পদের অর্থ সুস্পষ্ট সুনির্দিষ্ট, অস্পষ্টতা দূর করা, ব্যাপ্তকতা পরিহার করা, এগুলো আছে। সাথে যুক্তিবিদ্যা যৌক্তিক সংজ্ঞার মূল যে বৈশিষ্ট্য, সে বৈশিষ্ট্যটা হচ্ছে পদের পূর্ণ জাততত্ত্বকে উল্লেখ করা। পদের পূর্ণ জাততত্ত্ব বলতে আমরা জানি জাততত্ত্ব আছে। জাততত্ত্বটা যে গুণের পরিমাণ, গুণের বিস্তৃতি, গুণের ব্যাপ্যতা। এখন গুণকে, সেই গুণের জাততত্ত্বকে পদের যে পদ আমরা ব্যবহার করব সেই সংজ্ঞার মধ্যে পদের পূর্ণ জাততত্ত্বকে উল্লেখ করতে হবে। জাততত্ত্ব বলতে এখানে যে দুটি আছে, সাধারণত পদের আসন্নতম জাতি নিবেদক লক্ষণ, এটাকে পরিপূর্ণভাবে পদের মধ্যে উল্লেখ করতে হবে। যদি আসন্নতম জাতি নিবেদক লক্ষণ উল্লেখ করা না হয় তাহলে সেটি যৌক্তিক সংজ্ঞা হবে না। আমরা নিয়মাবলী, যৌক্তিক সংজ্ঞার যে নিয়মাবলীগুলো আছে সেই নিয়মাবলীগুলোকে এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তবে এই অধ্যায়ের যৌক্তিক সংজ্ঞায় যে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে, যৌক্তিক সংজ্ঞার বৈশিষ্ট্য, সংজ্ঞা বর্ণনা, তারপর যৌক্তিক সংজ্ঞার নিয়মাবলী, নিয়ম লঙ্ঘনজনিত অনুভব, যদি নিয়ম মানা না হয় সেক্ষেত্রে কি কি অনুপবর্তী ঘটবে, ভ্রান্তি ঘটবে, সেগুলো নিয়ে আলোচনা করবো। শুরুতে আমরা তাহলে দেখি যৌক্তিক সংজ্ঞাটা কি। কোন পদের পূর্ণ জাততত্ত্বকে সুস্পষ্ট রূপে ব্যক্ত করা হলো যৌক্তিক সংজ্ঞা। পদের পূর্ণ জাততত্ত্বকে সুস্পষ্ট রূপে ব্যক্ত করা। কেমন খেয়াল করো, এখানে আমি যদি দেখি উদাহরণ দেখা যাচ্ছে কিনা, লিখলাম এখানে মানুষ হয় জীব। লক্ষ্য করো, এখানে আমরা মানুষ পদের সংজ্ঞা দিচ্ছি। যেমন মানুষ পদের যে সংজ্ঞা দিচ্ছি, আমরা এখানে লিখলাম যে মানুষ হয় জীব। আমাদের কথা হচ্ছে পদের পূর্ণ জাততত্ত্বকে সুস্পষ্ট রূপে উল্লেখ করতে হবে। এখানে আমরা পূর্ণ জাততত্ত্বকে
উল্লেখ করিনি। আমরা জানি যে পদের জাততত্ত্ব দুটি দিক আছে। একটি অন্যতম দিক হচ্ছে আসনতম জাতি, আর একটি হচ্ছে বিভেদক লক্ষণ। জাততত্ত্ব আসনতম জাতি যোগ বিভেদক লক্ষণ। আমরা বিভেদের অধ্যায়ে খুব বিস্তারিতভাবে এগুলো আলোচনা করেছি। জাতি, উপজাতি, লক্ষণ, উপলক্ষণ, অন্তর্লক্ষণ, এগুলো বিস্তারিত আলোচনা করেছি। যদি কোনো আবেদন ক্লাসটিতে বিভেদ অধ্যায়ে ক্লাসটি তোমরা আবার দেখো, তাহলে সহজ হয়ে যাবে। এখন বললাম যে পদের পূর্ণ জাততত্ত্বটা কিন্তু আসন্নতম জাতি, বিভেদক লক্ষণ। এখন আসন্নতম জাতি যে গুণটি জাততত্ত্বের, যে গুণটি প্রথম অর্থাৎ নিকটবর্তী। আমরা জানি মানুষ পদের জাততত্ত্ব কি? মানুষ পদের জাততত্ত্ব হচ্ছে বিরোধী তার বুদ্ধিবৃত্তি। জীববৃত্তি প্লাস বুদ্ধিবৃত্তি। মানুষ পদের, তাহলে এখানে জাততত্ত্ব পদের সংখ্যার ক্ষেত্রে আমাদেরকে দুটি উল্লেখ করতে হবে। আসন্নতম জাতি উল্লেখ করতে হবে আর বিভেদক লক্ষণ উল্লেখ করতে হবে। আসন্নতম জাতি গুণটি যে গুণটি একেবারে নিকটবর্তী। যেমন মানুষ বললে প্রথমত হচ্ছে মানুষ দিয়ে, তারপরে হচ্ছে বুদ্ধিমান। তো প্রথম গুণটি আমরা উল্লেখ করতে হবে জীববৃত্তি, এটি একটি। দ্বিতীয়ত হচ্ছে মানুষ পদের বিভেদক লক্ষণ, অর্থাৎ আসন্নতম জাতি বাদ দিলে যেটি থাকে সেটা বিভেদক লক্ষণ। যে গুণটির কারণে ওই পদটি পরিশ্রেণী বলে বিবেচিত, সেটা হচ্ছে বিভেদক লক্ষণ। যেমন বুদ্ধিবৃত্তি, এটা হচ্ছে বিভেদক লক্ষণ। তাহলে কি হবে? মানুষ যদি বলি, এখানে আমরা আসন্নতম জাতিটা লিখলাম কিন্তু বিভেদক লক্ষণটি বাদ দিয়ে দিলাম, তাহলে এটি হচ্ছে অস্পষ্ট। এই জন্য এটি সংজ্ঞা হয়নি, যুক্তি সংজ্ঞা হয়নি। আমরা কি লিখতে হবে? এখানে মানুষ হওয়ার বুদ্ধিবৃত্তি সম্পন্ন দিক। বুদ্ধিবৃত্তি সম্পন্ন দিক, তাহলে এটি যৌক্তিক সংজ্ঞা হবে, না হলে যৌক্তিক সংজ্ঞা হবে না। আমি আবার বলছি, যৌক্তিক সংজ্ঞাটা কি? তাহলে কোন পদের পূর্ণ জাততত্ত্বকে সুস্পষ্ট রূপে উল্লেখ করা হচ্ছে যৌক্তিক সংজ্ঞা। সেক্ষেত্রে যৌক্তিক সংজ্ঞার বৈশিষ্ট্যগুলো আমরা এখন আলোচনা করি। যে পদের অর্থ সুস্পষ্ট সুনির্দিষ্ট হয়। আমরা যদি স্পষ্ট করে পদের পূর্ণ জাততত্ত্বকে যদি উল্লেখ করি, অর্থাৎ আসন্নতম জাতি, বিভেদক লক্ষণ দুটি যদি উল্লেখ করি, তাহলে সেক্ষেত্রে পদের অর্থটি সুস্পষ্ট সুনির্দিষ্ট হবে। পদের আসন্নতম জাতি, বিভেদক লক্ষণ উল্লেখ করতে হবে। এটা যৌক্তিক সংজ্ঞার বৈশিষ্ট্য। কেমন? যেটা এতক্ষণ আলোচনা করলাম। পদের পূর্ণ জাততত্ত্বকে উল্লেখ করতে হবে। পদের পূর্ণ জাততত্ত্ব, এই যে আসন্নতম জাতি, বিভেদক লক্ষণ দুটি উল্লেখ করতে হবে। পূর্ণ জাততত্ত্ব উল্লেখ করতে, আংশিক জাততত্ত্ব উল্লেখ করলে হবে না। সংজ্ঞার মাধ্যমে পদের অর্থ সুনির্দিষ্ট হয়। তারপর হচ্ছে পদের অর্থে অস্পষ্টতা ব্যর্থগত অবস্থান করা হয়। পদের মধ্যে যদি একাধিক অর্থ থাকে, একটি পদে একাধিক অর্থ ব্যবহার করা যাবে না। তারপর হচ্ছে রূপক শব্দ ব্যবহার করা যাবে না, অস্পষ্ট শব্দ ব্যবহার করা যাবে না, মৌলিক শব্দ ব্যবহার করা যাবে না। এগুলো আমরা যুক্তি সংখ্যা নিয়মের মধ্যে আলোচনা করবো। তাহলে যুক্তিগুলো যদি যুক্তি সংখ্যার বৈশিষ্ট্য। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে। যুক্তি সংখ্যা তাহলে কি হতে পারে? মূলত হচ্ছে পূর্ণ জাততত্ত্বকে উল্লেখ করতে হবে। পূর্ণ জাততত্ত্বকে আসন্নতম জাতির বিভেদক লক্ষণকে উল্লেখ করতে হবে। জাততত্ত্বের আংশিক উল্লেখ করলে চলবে না। আর এখন যদি করি তাহলে কি হবে? পদের অর্থ সুস্পষ্ট হবে, সুনির্দিষ্ট হবে, ব্যর্থগত অবসারণ হবে, অস্পষ্টতা দূর হবে, একাধিক অর্থ আর থাকবে না। এখন আলোচনা করবো সংজ্ঞা বর্ণনা। এখন হচ্ছে সংজ্ঞা বর্ণনা যদি কাছাকাছি, কিন্তু কাছাকাছি হলে একটু মূল পার্থক্য আছে। আমরা সংজ্ঞা সাধারণত কি করি? কোনো বিষয় সম্পর্কে ব্যাখ্যা করি, বিশ্লেষণ করি। যেমন সংজ্ঞা, সেক্ষেত্রে যৌক্তিক সংজ্ঞা হবে হচ্ছে পূর্ণ জাততত্ত্বকে যদি উল্লেখ করি তখন যৌক্তিক সংজ্ঞা হবে। আর বর্ণনার ক্ষেত্রে কিন্তু এখানে একটা বিষয় আছে যে এখানে জাততত্ত্বের উল্লেখ, যা আসন্নতম জাতি, বিভেদক লক্ষণ উল্লেখ করা চলে না, উল্লেখ করা লাগে না। কোথায়? বর্ণনা। সংজ্ঞার ক্ষেত্রে যেসব বিধিনিষেধ আছে, বর্ণনার ক্ষেত্রে সেসব বিধিনিষেধ নেই। বর্ণনাটা হচ্ছে স্বাধীন, এটা আমরা ইচ্ছা মতো লিখতে পারি যত সম্ভব। যেমন মাত্রাভেদ আছে, কিসের সংজ্ঞার মাত্রাভেদ আছে, একটা নির্দিষ্ট মাত্রা আমরা লিখতে হবে, নিয়ম নীতি মেনে অনুসরণ করে লিখতে হবে। কিন্তু সংজ্ঞার ক্ষেত্রে এসব মাত্রাভেদ নেই, ইচ্ছা অনুযায়ী স্বাধীন, ইচ্ছা অনুযায়ী আমরা লিখতে পারি কোনো বিষয় সম্পর্কে
বর্ণনাটা, বর্ণনা মানে হচ্ছে কি বিশ্বব্যাপী লেখা। সেক্ষেত্রে যুক্তি সংজ্ঞার ক্ষেত্রে যে নিয়ম নীতি বর্ণনার ক্ষেত্রে নেই। আমরা কিছু বৈশিষ্ট্য দেখি, সেক্ষেত্রে কি বলা হয়েছে যে সংজ্ঞা, পদের সংজ্ঞা সুস্পষ্ট সুনির্দিষ্ট। কেন সুস্পষ্ট সুনির্দিষ্ট? কারণ হচ্ছে পদে আমরা কি ব্যবহার করি, পূর্ণ জাত তথ্যের উল্লেখ করি। আর বর্ণনার ক্ষেত্রে কিন্তু পদের অর্থ সুস্পষ্ট সুনির্দিষ্ট নয়, কারণ এখানে জাত তথ্যের উল্লেখ করা লাগে না। পদের ক্ষেত্রে আমাকে বৃহৎ লক্ষণ আসন্নতম জাতীয় উল্লেখ করতে হয়। বর্ণনার ক্ষেত্রে দুটি ছাড়াও উপলক্ষণ, অবন্তলক্ষণ, বিক্ষেত্রবন্ধ লক্ষণ, অবিক্ষেত্রবন্ধ লক্ষণ, এগুলো আমরা উল্লেখ করতে পারি। তারপর হচ্ছে পদের ক্ষেত্রে ব্যক্তিত্বের স্বাধীনতা নেই। সংজ্ঞার ক্ষেত্রে, সংজ্ঞার ক্ষেত্রে ব্যক্তিত্বের স্বাধীনতা নেই, কিন্তু বর্ণনা আছে। পদের ব্যক্তির ক্ষেত্রে বা সংজ্ঞার ক্ষেত্রে ব্যক্তিত্বের স্বাধীনতা নেই। ইচ্ছের স্বাধীনতা নেই বলতে কি, আমি ইচ্ছে অনুযায়ী কিছু লিখতে পারবো না সংজ্ঞার ক্ষেত্রে। আমার মন যা চায় বা ইচ্ছে মাফিক কোনো বিষয়কে বর্ণনা করতে পারবো না, বিশ্লেষণ করতে পারবো না সংজ্ঞার ক্ষেত্রে, কিন্তু বর্ণনার ক্ষেত্রে আমি সেটা পাবো, কারণ সংজ্ঞা নিয়ম নীতি মেনে চলতে হবে। যে পদের সংজ্ঞা দেওয়া সম্ভব সে পদে বর্ণনা দেওয়া সম্ভব। খেয়াল করো, যে পদের সংজ্ঞা দেওয়া সম্ভব সে পদে বর্ণনা দেওয়া সম্ভব। অর্থাৎ যে পদের আমরা সংজ্ঞা দিতে পারি পূর্ণ জাতত্বের উল্লেখ করে, সে পদের বর্ণনা অটোমেটিক্যালি হয়ে যায়। যেটা সংজ্ঞা হয়ে যায় সেটা বর্ণনা হয়ে যায়, সংজ্ঞাটাই বর্ণনা হয়ে যায়। সেক্ষেত্রে সমস্যা হয় না। কারণ হচ্ছে কি, বর্ণনাটা যে সংজ্ঞার মতো যে সংজ্ঞাদের যৌক্তিক নিয়ম মেনে চলে আমরা সংজ্ঞা দিই, সেটা আবার বর্ণনাতে বর্ণনা বলের গণ্য হবে, কিন্তু বিপরীত ক্রমে হবে না। বিপরীত ক্রমে কোনটি? বিপরীত ক্রম হচ্ছে সকল বর্ণনাকে আমরা সংজ্ঞা হিসেবে গণ্য করতে পারবো না। কারণ হচ্ছে ওই সমস্ত বর্ণনাকে সংজ্ঞা হিসেবে গণ্য করতে পারবো যেসব বর্ণনার ক্ষেত্রে শুধুমাত্র জাতত্বের উল্লেখ করা আছে। তারপরে হচ্ছে কি, যৌক্তিক সংজ্ঞা সর্বদা সদর্থ, আর বর্ণনা কিন্তু সদর্থক নৈতিক হতে পারে। যৌক্তিক সংজ্ঞা নিয়ে ওর মধ্যে আমরা আলোচনা করবো যে যৌক্তিক সংজ্ঞার ক্ষেত্রে সবসময় সদর্থক ভাবে লিখতে হবে। সংজ্ঞাটা সবসময় সদর্থক ইতিবাচক ভাবে লিখতে হবে, নৈর্থক ভাবে লেখা যাবে না। কিন্তু বর্ণনার ক্ষেত্রে এরকম কোনো ধরা বাঁধা নিয়ম নেই, বর্ণনা সদর্থক হতে পারে, নৈর্থক হতে পারে। তারপর যৌক্তিক আরেকটা হচ্ছে কি, যৌক্তিক সংজ্ঞার ক্ষেত্রটা হচ্ছে সীমিত। এটা হচ্ছে একটি নির্দিষ্ট পরিসরে নির্দিষ্ট নিয়ম নীতির আলোকে। আর বর্ণনার ক্ষেত্রে ক্ষেত্রটা হচ্ছে পরিধি, পরিসরটা হচ্ছে অনেক বেশি, এটি সীমিত নয়। আমরা এখন সে হচ্ছে সংজ্ঞা বর্ণনার মাঝে যে পার্থক্য সে বিষয়টি, আর যে মূল তাদের মাঝে যে সম্পর্ক সেটা হচ্ছে সংজ্ঞা বর্ণনা কিন্তু দুটি পদের অর্থকে সুস্পষ্টরূপে বর্ণনা করা, অধিকতর গ্রহণযোগ্য করে গড়ে তোলা, এবং হচ্ছে পাঠকের কাছে যুক্তিসঙ্গত এবং সুস্পষ্ট ফুটিয়ে তোলা কিন্তু সংজ্ঞা এবং বর্ণনা দুটির কাজ। এবং যুক্তি সংজ্ঞার নিয়ম, যুক্তি সংজ্ঞার 5টি নিয়ম আছে, এবং যুক্তি সংজ্ঞার নিয়ম অনুসরণ না করলে যে ভ্রান্তি হবে, কিভাবে অনুপবর্তী ঘটবে সেগুলো আমরা এখন আলোচনা করব। বলে রাখি যে অধ্যায়টি আসলে খুবই সহজ, মূলত যুক্তিবিদ্যার সকল কিছু সহজ। সেখানে মুখস্থ করার অনেক পরে পরে মুখস্থ করার বিষয় নেই, শুধুমাত্র বিষয়টা যদি তুমি বুঝতে পারো সেগুলো তোমার মতো করে তুমি লিখলে হয়ে যাবে, পূর্ণ নাম্বার পেয়ে যাবে। বিষয়গুলো হচ্ছে অনেকটাই খুব ইন্টারেস্টিং এবং মজার, সহজ, ইন্টারেস্টিং, মজার একই কথা। আচ্ছা, আমরা আলোচনা করবো হচ্ছে কি যুক্তি সংজ্ঞার নিয়মাবলী। যুক্তি সংজ্ঞার 5টি নিয়ম আছে বললাম। প্রথম নিয়ম, যে পদের সংজ্ঞা দেব তার পূর্ণ জাতকে উল্লেখ করতে হবে। প্রথম নিয়ম, নিয়মাবলী। যে পদের সংজ্ঞা দেওয়া হয় তার পূর্ণ জাতকে উল্লেখ করতে হবে। আমি লিখছি, যারা ক্লাসে দেখছ সাথে সাথে আমি যতটুকু লিখছি এরকম, এবং লেখা ছিল এবং লিখবো লিখছি, তোমরা সেগুলো লিখে দেবো, তাহলে তোমাদের এই অধ্যায়টি পড়াশায় চলে যাবে। ছোট অধ্যায় এবং সহজ অধ্যায়। যে পদের সংজ্ঞা দেওয়া হবে তা পূর্ণ জাতকে উল্লেখ করতে হবে। এটা নিয়ে আলোচনা করলাম। শুরুতে পূর্ণজাত উল্লেখ কিভাবে করবো, যে আসন্নতম জাতির যোজক লক্ষণ দুটি উল্লেখ করতে হবে। যদি একটি বাদ দিয়ে দিই তাহলে কিন্তু অন্যগুলি। আচ্ছা, এই নিয়ম যদি আমরা লঙ্ঘন করি
এই নিয়মটা মানলাম না, যে পদের সংখ্যা দিয়ে হবে তার পুনর্জাতত্ব আমরা উল্লেখ করি না। এই নিয়ম যদি লঙ্ঘন করি তাহলে চারটি অনুভূতি করবে, চারটি ভ্রান্তি করবে, চারটি ভুল হবে। সেগুলো কি? একটু হচ্ছে বাহুল্য সংখ্যাজনিত অনুভূতি, বাহুল্য সংখ্যাজনিত অনুভূতি। অনুভূতি কখন করে? অনুভূতি তখন ঘটে যখন নিয়ম অনুসরণ করা হয় না। যখন নিয়ম লঙ্ঘন করা হয় তখন অনুভূতি ঘটে, ভ্রান্তি, খেলাসি। বাহুল্য সংখ্যাজনিত অনুভূতি, তাহলে 1 নম্বর নিয়ম লঙ্ঘন করলে 4টি অনুভূতি করবে। বাহুল্য সংখ্যা, আর হচ্ছে আপত্তি বা অবান্তর সংখ্যাজনিত অনুভূতি, অবান্তর সংখ্যাজনিত অনুভূতি। 3 নম্বর হচ্ছে অব্যাপক সংখ্যাজনিত অনুভূতি। 4 নম্বর হচ্ছে অতি ব্যাপক সংখ্যাজনিত অনুভূতি। তোমরা লিখো এটি। আচ্ছা, প্রথমত বাহুল্য সংখ্যাজনিত অনুভূতি। যদি পদের সংখ্যার ক্ষেত্রে জাত তত্ত্বের অতিরিক্ত অংশ উল্লেখ করা হয় তাহলে সেই গুণটি হবে, সেই গুণটি যদি উপলক্ষণ হয় বাহুল্য সংখ্যাজনিত অনুভূতি করবে। বাহুল্য সংখ্যাজনিত অনুভূতি পদের বর্ণনার ক্ষেত্রে, ব্যাখ্যার ক্ষেত্রে যদি আমরা জাত তত্ত্বের অতিরিক্ত অংশ উল্লেখ করি, জাত তত্ত্ব যা আছে তার চেয়ে আরো বেশি কিছু উল্লেখ করি, আর যে উল্লেখটা করলাম সেই উল্লেখটা যদি উপলক্ষণ হয় তাহলে সেটি হবে হচ্ছে বাহুল্য সংখ্যাজনিত অনুভূতি। উপলক্ষণ যোগ করলে দেখো, সংখ্যার ক্ষেত্রে আমরা জানি জাত তত্ত্ব উল্লেখ করতে হবে। এখন জাত তত্ত্বের উল্লেখের সাথে জাত তত্ত্বের সাথে আবার যদি আমরা উপলক্ষণ যোগ করে দিই, অতিরিক্ত আরো কিছু গুণ উল্লেখ করি, আর সেই গুণটি যদি হয় উপলক্ষণ, তাহলে সেটি হচ্ছে বাহুল্য সংখ্যাজনিত অনুভূতি। সেটা ক্লিয়ার? জাত তত্ত্বের মধ্যে সংখ্যার ক্ষেত্রে জাত তত্ত্বের উল্লেখ তো করবো, জাত তত্ত্বের উল্লেখ করার পরও যদি আবার অতিরিক্ত কিছু অংশ যোগ করি এবং সেটি যদি হয় উপলক্ষণ, তার নাম হবে হচ্ছে কি বাহুল্য সংখ্যাজনিত অনুভূতি। যার মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন। আমি এখানে উদাহরণ দিচ্ছি। দেখো, মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন, সৃজনশীল। দেখো, এখানে আমরা কি করছি? মানুষ পদের সংজ্ঞা দিচ্ছি। কেমন? যে মানুষ পদের সংজ্ঞা দিচ্ছি, তাহলে মানুষ পদের জাত পদের নাম উল্লেখ করতে হবে। মানুষ পদের জাত পদ দুটো, একটা হচ্ছে জীববৃত্তি, একটা হচ্ছে বুদ্ধিবৃত্তি। জীববৃত্তির জীব লিখলাম, বুদ্ধিবৃত্তির হচ্ছে বুদ্ধিবৃত্তি, দুটি লিখলাম। কেমন? এখানে অতিরিক্ত একটা কথা কি লিখলাম? মানুষ বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ সৃজনশীল। এই সৃজনশীল যে গুণটি আমরা উল্লেখ করলাম এটা হচ্ছে অবান্তর লক্ষণ। এটা হচ্ছে কি অতিরিক্ত একটা লক্ষণ। এই অতিরিক্ত এই গুণটির নাম, এই গুণটি কোথা থেকে আসছে? বুদ্ধিবৃত্তি সৃজনশীল। এই গুণটি আসছে বুদ্ধিবৃত্তির নামক জাত তত্ত্ব থেকে। কেমন? বিবেচক লক্ষণ থেকে। তাও দেখো, এই যে সৃজনশীলটা আসছে হচ্ছে বুদ্ধিবৃত্তি থেকে নিশ্চিত হয়েছে। সৃজনশীল গুণটি, তাহলে যদি বিবেচক লক্ষণ থেকে কোনো গুণ নিশ্চিত হয় তাহলে সেটাকে বলা হচ্ছে উপলক্ষণ। কেমন? আমরা এটা আলোচনা করেছি, ওই ক্লাসটি দেখে নাও। তাহলে বুদ্ধিবৃত্তি থেকে সৃজনশীলটি নিশ্চিত হওয়ার কারণে এটা হচ্ছে উপলক্ষণ। তাহলে কি হবে? এখানে নিয়মটি লঙ্ঘন করবো। 1 নম্বর নিয়ম, যে পদের সংখ্যা দিয়ে হবে তা অতিরিক্ত কোনো পূর্ণজাত থেকে উল্লেখ করতে হবে, অতিরিক্ত কোনো গুণ উল্লেখ করা যাবে না। আমরা এখানে অতিরিক্ত উপলক্ষণ যোগ করলাম, এর জন্য এটার নাম হয়ে গেছে বাহুল্য সংখ্যাজনিত অনুভূতি। এবং এরপরে আসে হচ্ছে আপত্তিক বা অবান্তর সংখ্যাজনিত অনুভূতি। এখন যদি আপত্তিক বা অবান্তর জাত তত্ত্বের অতিরিক্ত কিছু যোগ করি সংখ্যার ক্ষেত্রে, আর সেটা যদিও অবান্তর, তাহলে সেগুলো হচ্ছে আপত্তিক বা অবান্তর। আমরা একটি উদাহরণ দিই, যেমন হচ্ছে মানুষ বুদ্ধিবৃত্তি সম্পন্ন, স্তন্যপায়ী।
খেয়াল করো এখানে মানুষ পদের সংজ্ঞা দিচ্ছি আমরা, বুদ্ধিবৃত্তি ঠিক আছে, জীব ঠিক আছে, অর্থাৎ আসন্নতম জাতি বিবোধক লক্ষণ দুটি আমরা উল্লেখ করলাম। অতিরিক্ত একটি গুণ উল্লেখ করছি, সেটা কি স্তন্যপায়ী জীব। এরকম যে যৌক্তিক বিধেয়কের মধ্যে আমরা তো অনেকগুলো করছি, কি বলছি, জাতি উপজাতি, লক্ষণ উপলক্ষণ, অবান্তর লক্ষণ। এখন যে গুণটি আমরা উল্লেখ করলাম বুদ্ধিবৃত্তি সম্পন্ন স্তন্যপায়ী জীব, এটি হচ্ছে এই পদের ক্ষেত্রে সংজ্ঞাটা হচ্ছে কি অবান্তর একটি গুণ, অবান্তর একটি গুণ। এই জন্য এই গুণে অবান্তর গুণের যদি উল্লেখ করি, সংজ্ঞার ক্ষেত্রে যদি অবান্তর গুণের উল্লেখ হয় তাহলে সেটি হচ্ছে আপতিত অবান্তর লঙ্ঘন অবান্তর সংখ্যাজনিত অনুভূতি। তাহলে বুঝতে পারছ মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন সুপ্রিয় জীব। যদি বলি মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন সুপ্রিয় জীব, তাহলে সুপ্রিয় এটি কিন্তু উপলক্ষণ নয়, এটি হচ্ছে অবান্তর লক্ষণ। এই জন্য অবান্তর লক্ষণের উল্লেখ করার কারণে আমাদের কি হবে, আপতিক বা অবান্তর সংখ্যাজনিত অনুভূতি ঘটবে। তারপরে আমরা তৃতীয় নম্বরটি অব্যাপক। অব্যাপক সংখ্যাজনিত অনুভূতি। একটি উদাহরণ দিচ্ছি, মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন স্বার্থপর জীব। খেয়াল করো যে পদের সংজ্ঞা দিচ্ছি আমরা, পদের সংজ্ঞার ক্ষেত্রে যদি জাতত্বের অতিরিক্ত কোনো কিছু উল্লেখ করি, এখানে জাতত্বের অতিরিক্ত উল্লেখ করছি হচ্ছে কি আমরা স্বার্থপদ। যদি জাতত্বের অতিরিক্ত গুণ হিসেবে আমরা বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ যোগ করি, বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ যোগ করি, তাহলে সেটি হচ্ছে অব্যাপক সংখ্যাজনিত অনুভূতি। বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ কি দেখো, অবান্তর লক্ষণের ক্ষেত্রে অবান্তর লক্ষণের ক্ষেত্রে দুটি, একটা হচ্ছে বিচ্ছেদ্য আর একটা হচ্ছে অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। কেমন? এখন বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ গুণগুলো যে গুণগুলো সকলের ক্ষেত্রে প্রযোজ্য নয়, কিছু অংশের ক্ষেত্রে প্রযোজ্য, কিছু অংশের ক্ষেত্রে প্রযোজ্য নয়, অর্থাৎ যেগুলো বিচ্ছেদ করা যায় সেগুলো হচ্ছে বিচ্ছেদ্য। আর এখানে দেখো স্বার্থপর জীব, মানুষ বা বুদ্ধিবৃত্তি সম্পন্ন স্বার্থপর জীব। তারপর দেখো এখানে সকল মানুষ কিন্তু স্বার্থপর নয়, কিছু অংশ মানুষের কিছু অংশ স্বার্থপর জীব। এই জন্য এটা হচ্ছে বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। এগুলো কিন্তু তোমাদের সৃজনশীলে আসে, সৃজনশীলে থাকে এই ধরনের উদাহরণ সহ উদ্দীপক। তাহলে দেখো এখানে যে পদের ক্ষেত্রে সংজ্ঞার ক্ষেত্রে আমরা অতিরিক্ত গুণ হিসেবে বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ যোগ করবো, তার নাম হবে হচ্ছে অব্যাপক সংজ্ঞাজনিত অনুভূতি। এরকম ভাবে আলোচনা আছে মানুষের বুদ্ধিবৃত্তি সম্পন্ন হাস্যপ্রিয় দিক, এটা হচ্ছে বিচ্ছেদ্য, কারণ সব মানুষের হাস্যপ্রিয় তা নয়। মানুষের বুদ্ধিবৃত্তি সম্পন্ন কৌতুকপ্রিয় দিক যদি বলা হয়, এটাও বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। কারণ কি? কারণ সকল মানুষের কৌতুকপ্রিয় নয়। এরপর হচ্ছে অতিব্যাপক সংজ্ঞাজনিত অনুভূতি। যেমন অতিব্যাপক কোনটি? যদি আংশিক জাতত্বকে আমরা উল্লেখ করি, কোন পদের সংখ্যা যদি আমরা আংশিক জাতত্বকে যদি উল্লেখ করি, আংশিক জাতত্ব, তাহলে সেটি হচ্ছে কি অতিব্যাপক। আংশিক জাতত্বের উল্লেখ, আর বাকিটা লিখলাম না, তাহলে হবে হচ্ছে অতিব্যাপক। আংশিক জাতত্বের উল্লেখ থাকবে। একটি উদাহরণ দিই, যেমন মানুষ হয় জীব যদি বললাম, এটা উদাহরণ আগে দিয়েছি, মানুষ হয় জীব। খেয়াল করেন এখানে যে পদের সংখ্যা দিচ্ছি, মানুষ পদের সংখ্যা দিচ্ছি, সংখ্যাটা হচ্ছে মানুষ হয় জীব। আমরা পূর্ণ জাতত্বের উল্লেখ করি না, জাতত্বের অংশ বিশেষ উল্লেখ করছি। কেমন? আগে বলছি জাতত্বের উল্লেখ করার ক্ষেত্রে আসন্নতম জাতি এবং বিবোধক লক্ষণ দুটি যোগ করতে হবে। মানুষ হয় জীব বাদ গেছে কি আমাদের এখানে মানুষ পদের দুটি গুণ, একটি হচ্ছে জীববৃত্তি আর একটি হচ্ছে বুদ্ধিবৃত্তি। জীববৃত্তি আর একটি হচ্ছে বুদ্ধিবৃত্তি। এখন মানুষ পদে যখন সংজ্ঞা দেওয়া হবে তখন এই দুটি উল্লেখ করতে হবে, কিন্তু আমরা এখানে জীবটা উল্লেখ করছি, বুদ্ধিবৃত্তিটা বাদ গেছে, বুদ্ধিবৃত্তি বিবোধক লক্ষণটি বাদ গেছে। এই জন্য এটা হচ্ছে অতি ব্যাপক সংজ্ঞাজনিত অনুভূতি। অর্থাৎ জাতত্বের আংশিক জাতত্ব উল্লেখ করলাম, পূর্ণ জাতত্ব উল্লেখ না করলে সেটি হচ্ছে অতি ব্যাপক সংজ্ঞাজনিত অনুভূতি।
এখানে একটি গুণ বাদ দেবে। এই হলো 1 নম্বর নিয়ম এবং তার লঙ্ঘনজনিত অনুপস্থিতি। আমরা এখন 2 নম্বর নিয়মে আলোচনা করব। দুই নম্বর নিয়ম হচ্ছে কোন পদের সংজ্ঞা সহজভাবে কোন পদের সংজ্ঞা সহজভাবে উপস্থাপন করতে হবে। সংজ্ঞা সহজভাবে উপস্থাপন করতে হবে জটিলতা, রূপক, পদের সংখ্যা সহজে উপস্থাপন করতে হবে। আর কোন রূপক জটিল শব্দ ব্যবহার করা যাবে না। দেখো, যুক্তিবিদ্যার বাইরে যখন আমরা আলোচনা করি, কথা বলি, তখন আমরা কিন্তু ব্যাপকভাবে রূপকতা ব্যবহার করি, রূপক শব্দ ব্যবহার করি, উপমা ব্যবহার করি, যেমন শব্দ ভাষা ব্যবহার করি। তারপর হচ্ছে জটিল জটিল শব্দ ব্যবহার করি কখন? যখন যুক্তিবিদ্যার বাইরে গিয়ে আমরা যখন কথা বলি, বক্তৃতা, বিবৃতি, যে কোনো লেখার ক্ষেত্রে। কিন্তু যুক্তিবিদ্যার ক্ষেত্রে এটা করা যাবে না। সামনে যুক্তিবিদ্যার যুক্তি সংখ্যার নিয়ম অনুযায়ী এটাকে সহজে উপস্থাপন করতে হবে, জটিল শব্দ রূপক শব্দ ব্যবহার করা যাবে না। এই নিয়ম যদি আমরা লঙ্ঘন করি তাহলে দুটি অনুভূতি করবে। একটি হচ্ছে রূপক সংখ্যাজনিত অনুভূতি, লঙ্ঘন করলে অনুভূতি করতে হচ্ছে রূপক সংখ্যাজনিত অনুভূতি, আর ধরতে হচ্ছে কি দ্ব্যর্থক দুর্বোধ্য সংখ্যাজনিত অনুভূতি, দুর্বোধ্য সংখ্যাজনিত অনুভূতি। রূপক সংখ্যাজনিত অনুভূতি কি? যদি পদের সংজ্ঞার ক্ষেত্রে আমরা যদি রূপক শব্দ ব্যবহার করি, যেমন উট হলো মরুভূমির জাহাজ, এটা কিন্তু উট হলো মরুভূমির জাহাজ এই নামে কিন্তু উদ্দীপক আসে আমাদের পরীক্ষায় অনেকবার আসছে এবং আসে সৃজনশীল। উট হলো মরুভূমির জাহাজ, কেন? এই মরুভূমির জাহাজ থেকে কিসের? এটা হচ্ছে একটা রূপক, একটা উপমা। এটা কিসের সাথে তুলনা করছে? উটকে মরুভূমির জাহাজ হিসেবে তুলনা করা হয়েছে, উপমা রূপক হিসেবে ব্যবহার করা হয়েছে। এখন যে জীবনে কখনো উট দেখে নাই, সে যদি দেখে একটি সামুদ্রিক জাহাজ যদি দেখে, অথবা একটি যদি বড় জাহাজ যদি দেখে, তখন সে কি করবে? জাহাজকে দেখে মনে করবে যে উট হচ্ছে জাহাজের মতো। তাহলে তার ক্ষেত্রে এটা একটা ভ্রান্তি করবে, ভুল সিদ্ধান্ত সে নিয়ে নেবে। এই জন্য উট হলো মরুভূমির জাহাজ। এই মরুভূমির জাহাজ এই রূপকটি যুক্তিবিদ্যার সংজ্ঞার ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। কেমন? যুক্তিবিদ্যা ধরনের রূপক উপমা ব্যবহার করা যাবে না। উট হলো মরুভূমির জাহাজ বললে তাহলে যে ভ্রান্তি অনুভূতি করবে সেটা হচ্ছে রূপক সংজ্ঞাজনিত অনুভূতি। উট হলো কেমন? উটের মতো করে বর্ণনা করতে হবে। আর 2 নম্বর হচ্ছে দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুভূতি। এখন দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুভূতি গুলো কি? অনেক জটিল জটিল শব্দ ব্যবহার করা, যেমন সংজ্ঞার ক্ষেত্রে অনেক জটিল শব্দ ব্যবহার করা, যে শব্দ ব্যবহার করার কারণে পাঠকের কাছে ওই পদের অর্থটি অস্পষ্ট হয়ে জটিল, অনেক কঠিন মনে হয়। যেমন আমি একটু উদাহরণ দিচ্ছি, বকল ও শ্বেত শুভ্র। বকল ও শ্বেত শুভ্র, লম্বাগ্রীবা, দীর্ঘগ্রীবা স্থিতচারী, তারপর হচ্ছে সুশ্রী বিহঙ্গ। দেখো এখানে আমরা একটি উদাহরণ দিলাম, যেটি বকল ও শ্বেত শুভ্র, দীর্ঘগ্রীবা স্থিতচারী, সুশ্রী বিহঙ্গ।
এটা বকের পদের সংজ্ঞা দিলাম আমরা, বক কি। তাহলে দেখো এই সংজ্ঞাটার ক্ষেত্রে কয়েকজন লোক এটা বুঝতে পারবে। অধিকাংশ লোকে এই অর্থগুলো, এই শব্দের এখানে কিন্তু অর্থ ঠিক আছে, সংজ্ঞাটা ঠিক আছে, কিন্তু অর্থগুলো হচ্ছে অনেক কঠিন। অধিকাংশ মানুষ এটা অর্থ বুঝতে পারবে না, তাদের কাছে অনেক কঠিন মনে হবে, এত কঠিন মনে হবে যে এটা জানতে চাইবে না আসলে বিষয়টা কি। কিন্তু এটা কিন্তু আমরা এভাবে লিখতাম যে বক হলো কি, সাথে শুভ্র হচ্ছে কি সাদা, বক হলো সাদা, দীর্ঘ হচ্ছে কি লম্বা গলা, সিধেচারী হচ্ছে কি শান্ত, সুস্থিতি হলো কি সুন্দর পাখি, সুন্দর পাখি। তাহলে যে কি হয়, পদের অর্থটা কিন্তু সুস্পষ্ট হয়, সুনির্দিষ্ট হয়, সহজ হয়, আর জটিলতা থাকে না। তাহলে এখানে কি পদের ক্ষেত্রে সহজভাবে উপস্থাপন না করবে, যদি জটিলভাবে উপস্থাপন করে সেটা হচ্ছে নিয়ম লঙ্ঘন করবে, 2 নম্বর নিয়ম লঙ্ঘন করবে। এই জন্য অনুভূতি করবে হচ্ছে 2টা, রূপক সংখ্যাজনিত অনুভূতি আর হচ্ছে দুর্বোধ্য সংখ্যাজনিত অনুভূতি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা 3 নম্বর নিয়ম আলোচনা করব। তিন নম্বর নিয়ম হচ্ছে সংজ্ঞা পদের সমার্থক শব্দ ব্যবহার করা যাবে না। পদের সংজ্ঞা সময় কম, সংজ্ঞা পদে সমার্থক শব্দ ব্যবহার করা যাবে না। সংজ্ঞা পদের সমার্থক শব্দ ব্যবহার করা যাবে না, অর্থাৎ যে পদের সংজ্ঞা দিচ্ছি আমরা ওই পদের সমার্থক শব্দ ব্যবহার করা যাবে না। এটা যদি আমরা ব্যবহার করি তাহলে একই অর্থ বারবার আসবে, এটা চক্র আকারে বুঝতে থাকবে। আর এটা যদি আমরা লঙ্ঘন করি তাহলে সেক্ষেত্রে করবে হচ্ছে চক্র দোষ, চক্র সংজ্ঞাজনিত অনুভূতি করবে। তিন নম্বর নিয়মে সংজ্ঞা পদের সমার্থক শব্দ, যে পদের সংজ্ঞা দিচ্ছি তার সঙ্গে শব্দ ব্যবহার করা যাবে না। যদি বলি যে সকল কুমার, কুমার হল বিবাহিত, সকল কুমার হয় অবিবাহিত। দেখো এখানে আমরা কুমার পদের সংজ্ঞা দিচ্ছি, কারণ কুমার পদের সংজ্ঞা দিতে গিয়ে বললাম যে কি কুমার হয় অবিবাহিত। তারপর কুমার যে কথা, সংজ্ঞাপদের অর্থ কুমার শব্দটির যে অর্থ অবিবাহিত একই অর্থ, তাহলে একই কথা বারবার বলা হয়ে গেল। অর্থাৎ এখানে পদের অর্থটা আমাদের কাছে ক্লিয়ার হলো না, কেন চক্র আকারে একই অর্থ আসতো বারবার। এই জন্য এটা হচ্ছে চক্র সংজ্ঞাজনিত অনুভূতি। এই জন্য সংজ্ঞা পদের সমার্থক শব্দ, যে কুমার শব্দের সমার্থক শব্দ অবিবাহিত শব্দটা এখানে ব্যবহার করা যাবে না। ব্যবহার করলে চক্র সংজ্ঞাজনিত অনুভূতি করবে। যেমন এরকম আমরা বলতে পারি যে বাতাস হয় পবন, বাতাস হয় পবন, ফাঁকি বা বিহঙ্গ। তাহলে কি হবে, চক্র সংজ্ঞা জনিত অনুভূতি করবে, কারণ সংজ্ঞা পদের সমার্থক শব্দ আমরা ব্যবহার করে ফেলব, আর সংজ্ঞা পদের সমার্থক শব্দ ব্যবহার করলে অনুভূতি ঘটবে। আচ্ছা, এরপর হচ্ছে 4 নম্বর নিয়ম, নৈর্থক শব্দ ব্যবহার করা যাবে না। পদের সংজ্ঞা সদর্থক বা ইতিবাচক ভাষা ব্যবহার করতে হবে। সদর্থক বা ইতিবাচক ভাষা ব্যবহার করতে হবে। যেখানে সম্ভব, যেমন সংজ্ঞার ক্ষেত্রে আমরা সাধারণত নৈর্থক যে কোনো কিছু ব্যাখ্যার ক্ষেত্রে দুইভাবে ব্যাখ্যা করতে পারি, এটাতে সদর্থক ভাবে, ইতিবাচক ভাবে, আর হচ্ছে নৈর্থক বা নেতিবাচক ভাবে। যেমন কিন্তু যৌক্তিক সংখ্যার ক্ষেত্রে সব সময় সদর্থক ব্যবহার করতে হবে, এখানে নেতিবাচক কোনো স্থান নেই। অর্থাৎ কি, যেমন আমি যদি বলি এটা যদি লঙ্ঘন করা হয় তাহলে যে অনুভূতি ঘটবে, অনুভূতিটির নাম হচ্ছে নৈর্থক সংখ্যাজনিত অনুভূতি। এই নিয়ম লঙ্ঘন করলে হবে হচ্ছে কি নৈর্থক সংখ্যাজনিত অনুভূতি। উদাহরণ দিই, যেমন যদি বলে যে 4 9 গ্রহ, তারপর হচ্ছে দুঃখ হলো, দুঃখ নয় আনন্দ। আচ্ছা, এখানে লিখতে বলি দুঃখ হলো আনন্দের অভাব।
দেখো 4 9 গ্রহ, 9 শব্দ। কেমন 9 না লিখে আমরা লিখতে হবে চাঁদ হয় কি, এই 9 শব্দটা পরিহার করে আমরা লিখতে ব্যক্তি সংখ্যাটা লিখতে হবে চাঁদ হয়, তাদের গুণাবলীগুলো, তাদের বর্ণনা লিখতে হবে, বৈশিষ্ট্য লিখতে হবে। দুঃখ হলো আনন্দের অভাব, এই অভাব হচ্ছে 9 শব্দ, অভাব। আর এই জন্য আমরা আনন্দের অভাব না লিখে দুঃখটি অন্য বর্ণনা দিতে হবে, নেতিবাচক পরিহার করে ইতিবাচকতা গ্রহণ করতে হবে। তাহলে কি নিয়মটা হচ্ছে পদে সংখ্যার ক্ষেত্রে সদর্থক বা ইতিবাচক ভাষা ব্যবহার করতে হবে, নেতিবাচক বা নৈতিক ভাষা ব্যবহার করা যাবে না। যদি নিয়ম লঙ্ঘন করে তাহলে নৈতিক সংখ্যাজনিত অনুভূতি। আমাদের সময় শেষ করতে আমরা আরেকটি যে পঞ্চম যে নিয়ম আছে সে বিষয়টা উল্লেখ করব। পঞ্চম নিয়ম হচ্ছে সংজ্ঞা পদ ও সংজ্ঞাত পদের ব্যক্তিত্ব পরস্পর সমান হবে। সংজ্ঞেয় পদ অর্থাৎ যে পদের সংজ্ঞা দিচ্ছি, আর সংজ্ঞাত পদ হচ্ছে যে পদের সংজ্ঞা দেওয়া হয়েছে। সংজ্ঞেয় পদ ও সংজ্ঞাত পদের ব্যক্তিত্ব দুটির পরিমাণ পরস্পর সমান হবে। যে পদের সংজ্ঞা দিচ্ছি তার আর যে পদের সংজ্ঞা দেওয়া হয়েছে এই দুটির ব্যক্তিত্ব দুটির পরিমাণ, সংজ্ঞার পরিমাণটা একটু পরস্পর সমান হতে হবে। এই নিয়ম যদি লঙ্ঘন করা হয় তাহলে একটি হচ্ছে অতিব্যাপক সংজ্ঞাজনিত অনুভূতি, অতিব্যাপক সংজ্ঞাজনিত অনুভূতি, আর আরেকটি হচ্ছে অব্যাপক সংজ্ঞাজনিত অনুভূতি। দেখো এখন অতিব্যাপক সংজ্ঞাজনিত অনুভূতিটা কি? সংজ্ঞাবোধের পূর্ণ জাতত্ব উল্লেখ না করে আংশিক জাতত্ব যদি উল্লেখ করি তাহলে অতিব্যাপক সংজ্ঞাজনিত অনুভূতি ঘটবে। কারণ জাতত্বের অংশে পূর্ণ জাতত্ব উল্লেখ না করে যদি আমরা আংশিক জাতত্ব উল্লেখ করি, আংশিক জাতত্ব উল্লেখ করলে আংশিক জাতত্ব উল্লেখ করলে সেটা হচ্ছে অতিব্যাপক। যেমন যদি বলে যে মানুষ হয় প্রাণী, এখানে খেয়াল করো ব্যক্তিত্ব। মানুষ পদের ব্যক্তিত্ব কি? মানুষ পদের ব্যক্তিত্ব হচ্ছে কি সকল মানুষ, আর প্রাণী পদের ব্যক্তিত্ব হচ্ছে কি প্রাণী ও প্রাণী পদের ব্যক্তিত্ব যদি আমরা মানুষের সাথে তুলনা করি তাহলে কি হয়? ব্যক্তিত্বটা কি মানুষ যোগ অন্যান্য প্রাণী, মানুষ যোগ অন্যান্য প্রাণী। কেমন? তাহলে দেখেন ব্যক্তিত্বটা কিন্তু আংশিক ব্যক্তিত্ব উল্লেখ করার কারণে এখানে এই সংজ্ঞাত পদ এবং সংজ্ঞা পদ সংজ্ঞাত পদ পরস্পর সমান হয় না, ব্যক্তিত্ব সমান হয় না। কিভাবে? এখানে মানুষ হচ্ছে সকল মানুষ আর প্রাণী বলতে গিয়ে মানুষ অন্যান্য প্রাণী, তাহলে যে মানুষ অতিরিক্ত এখানে অন্যান্য প্রাণী চলে আসে। কি জন্য? আংশিক ব্যক্তিত্ব উল্লেখ করার কারণে কি হলো? অতিরিক্ত ব্যক্তিত্ব সমান না হয়ে অতিরিক্ত ব্যক্তিত্ব চলে আসছে। এই জন্য এটা হচ্ছে অতিব্যাপক সংজ্ঞাজনিত অনুভূতি। যেমন এখানে আমরা বলতাম যে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী, তাহলে কিন্তু ব্যক্তিত্ব দুটির সমান হতো। বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী বললে শুধুমাত্র মানুষকে বোঝাতো, আর তখন এই মানুষ পদের ব্যক্তিত্ব বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণীর ব্যক্তিত্ব সমান হতো, পরিমাণ সমান হতো, তখন নিয়ম লঙ্ঘন করতো না। কিন্তু তারা করে আংশিক জাতত্ব উল্লেখ করার কারণে নিয়মটা লঙ্ঘন করেছে। আচ্ছা, আমরা পরবর্তী অব্যাপক সংজ্ঞাজনিত অনুভূতি, অব্যাপক সংজ্ঞাজনিত অনুভূতি সংজ্ঞাবদ্ধ জাতত্বের অতিরিক্ত গুণ যদি উল্লেখ করি তাহলে সেটা হচ্ছে অব্যাপক সংজ্ঞাজনিত, যার মানুষের বুদ্ধিবৃত্তি সম্পন্ন শিক্ষিত প্রাণী। যদি অতিরিক্ত জাতত্ব আমরা উল্লেখ করি তাহলে হয় সেটা হচ্ছে অব্যাপক সংজ্ঞাজনিত অনুভূতি। জাতত্বের অতিরিক্ত উল্লেখ করে অব্যাপক সংজ্ঞাজনিত অনুভূতি। জাতত্বের অতিরিক্ত উল্লেখ করি আমরা বললাম যে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন শিক্ষিত প্রাণী। এখানে জাতত্বের অতিরিক্ত আমরা কি উল্লেখ করলাম? শিক্ষিত হয়েছে জাতত্বের অতিরিক্ত। মানুষের বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী এতটুকু কিন্তু কারেক্ট ছিল, কিন্তু শিক্ষিত প্রাণীকে যদি আমরা উল্লেখ করার কারণে ব্যক্তিত্ব এখন ঠিক হচ্ছে না। মানুষ বলতে সকল মানুষকে বোঝাচ্ছে, ব্যক্তিত্ব
সকল মানুষ। আর এখানে বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্লাস এখানে ব্যাখ্যাটা কি হচ্ছে, বুদ্ধিবৃত্তি আছে প্লাস হচ্ছে শিক্ষিত মানুষ পদের যে শিক্ষিত অংশকে বোঝাচ্ছে, শিক্ষিত মানুষকে বোঝাচ্ছে, শিক্ষিত মানুষকে বোঝাচ্ছে। তাহলে দেখো ব্যাখ্যা দুটো কিন্তু সমান হয় না, একটা হচ্ছে সকল মানুষ আর শিক্ষিত মানুষ, দুটো কিন্তু সমান নয়, অর্ধেক অর্ধেক। কারণ মানুষের মধ্যে শিক্ষিত মানুষ আছে, অশিক্ষিত মানুষ আছে। তাহলে এখানে পদবর্তী কিন্তু জাতত্ব উল্লেখ করার কারণে দুটির ব্যাখ্যা কিন্তু সমান হয়নি, কম বেশি হয়ে গেছে। শিক্ষিত মানুষ আর সকল মানুষ দুটো সমান না হওয়ার কারণে এরই যৌক্তিক সংজ্ঞা পঞ্চম নিয়ম লঙ্ঘন করেছে, অর্থাৎ সংজ্ঞাপদে সংজ্ঞাত পদে ব্যক্তত্ব সমান হবে, নিয়ম লঙ্ঘন করার কারণে এটি অনুভূতি ঘটলে হচ্ছে অল্প সংখ্যক অনুভূতি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্লাসে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে আমরা যে 5টি নিয়ম উল্লেখ করলাম, তোমাদের পরীক্ষায় অবশ্যই এখান থেকে এমসিকিউ এবং সৃজনশীল প্রশ্ন হবে, এই মাত্র 5টি নিয়ম থেকে হবে। উদাহরণ দিয়ে দিবে, আমি যে উদাহরণগুলো বললাম এই ধরনের একটি উদাহরণ দিয়ে বলবে যে এটি কি ধরনের সংজ্ঞা অনুভূতি ঘটলো, সংজ্ঞার ক্ষেত্রে এটি কি ধরনের অনুভূতি ঘটলো। আজকে এ পর্যন্ত ক্লাস, তোমাদের সবাইকে ধন্যবাদ ক্লাসে অংশগ্রহণ করার জন্য। আগামীতে আবার তোমাদের সাথে দেখা হবে, এই কামনা আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।